আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সেভেন শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বেসরকারি 10টি হজ এজেন্সি মক্কা মদিনায় যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া না করায় প্রায় 10,500 হজযাত্রীর ভ্রমণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানিয়ে বলেছেন, 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এদিকে ওই দিনের মধ্যে পবিত্র ওমরা পালন করতে যাওয়া মুসল্লিদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। হজের বাকি আর মাত্র কিছুদিন। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন মোট 87,100 জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক এপ্রিলের 29 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি। এখন তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজযাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। সৌদি সরকারের নিয়মানুযায়ী এবার হজ এজেন্সিগুলোকে যাত্রীদের জন্য অনলাইনে বাড়ি ভাড়া করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এখনও 9টি এজেন্সি তাদের যাত্রীদের জন্য বাড়ি ভাড়া করেনি বলে জানান উপদেষ্টা, যে কারণে অনেক যাত্রীর হজযাত্রা শঙ্কার মধ্যে আছে বলেও জানান তিনি। এজেন্সিগুলো হলো ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, গালফ ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বর্ষা ওভারসিজ, ক্যাপলান ওভারসিজ লিমিটেড এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এবারের হজে সরকারি কোনো কর্মচারীকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দায়িত্ব পালনের জন্য নেওয়া হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। আমি তারিখ বললাম না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তথ্য জানিয়ে বলেছেন, ভারত কোনো দলের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চলমান রাখতে চায়। আরও বলেন, তিস্তা পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীন ভারত উভয়ের সাথে কাজ করতে আগ্রহী সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টার চীন সফর, থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগদান এবং সাম্প্রতিক নানান ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর কথাবার্তা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশ উত্থাপন করলেও এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান তিনি। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে সরকার চীন এবং ভারত দুদেশের সাথেই সহযোগিতামূলক কাজ করার জন্য উন্মুক্ত আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে অগ্রগতি সময় সাপেক্ষ। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে। ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। অন্যদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায় সহ যেটা ইনসিস্ট করছে সেটা হলো যে বর্ডারের ওই পাশে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার
এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত দিতে পারে। গাজায় হামলা বিরোধী আন্দোলনের মাঝে যারা ভাঙচুর লুটপাট করেছে তারা দেশের ভালো চায় না অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আরাকান আর্মি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবদমান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। জানান, ঈদের আগে থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে সরকার। বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতি দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, মোদী জানিয়েছেন, ব্যক্তি বা দল নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা জানিয়েছেন, বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে তারা প্রস্তুত। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেয় ইয়ংঅন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এর নেতৃত্বে কোরিয়ান বিনিয়োগকারীদের প্রতিনিধি দলটি। এলজির কর্মকর্তাদের পাশাপাশি টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি খাতে কোরিয়ার কয়েকটি বড় কোম্পানির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিল। ব্যবসায়িক পরিবেশ তৈরিতে শ্রম, শিল্প, জ্বালানি এবং বিনিয়োগ নীতিতে সংস্কারের সরকারের পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টা। পরে একই স্থানে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ভ্লাদিমির কাজবেকভ। তিনি জানিয়েছেন, চলতি বছর বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ দেবে এনডিবি। ব্রিক্স জোটের ঋণদাতা প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এই ঋণ দেবে। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে। মঙ্গলবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এর আগে বিডা নির্বাহী চেয়ারম্যান এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রুসি অ্যান্ড জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন নাসার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী 20 থেকে 25 বছর পর এর সুফল পাওয়া যাবে। আলাদা সেশনে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিনিয়োগ আকর্ষণে 4টি খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। যে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। জুলাই আগস্ট গণহত্যার বিচার বাংলাদেশে হবে মন্তব্য করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আর ঝুলে থাকা উচিত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সীমিত পরিসরে হলেও এটি চালু করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়ে কর্মশালা উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি পাইলটিং করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য এখন উপযুক্ত স্থান নয়, যদিও সেখানে অনেক বাংলাদেশি রয়েছে। মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ রয়েছে, সেখানে পাইলটিংয়ের বিষয়টি ভাবা যেতে পারে বলে জানান সিইসি। তবে বৃহৎ পরিসরে বিষয়টি কার্যকরের ক্ষেত্রে কোনো একটি দেশে পুরোপুরিভাবে এটি প্রয়োগ করতে হবে বলে মনে করেন সিইসি। We want concrete suggestions. And after this session will be over today with all your wise inputs, we will request you to come up with an appropriate architecture. That means we are really attaching topmost priority to this particular workshop today as a solution giver to the issue which we are struggling with. আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোর্শেদ আলম বেসরকারি টেলিভিশন আর টিভিরও চেয়ারম্যান। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ফিলিস্তিনের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মঙ্গলবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। অবিলম্বে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আবির আহমেদের রিপোর্ট। ফিলিস্তিনির গাজা রাফা সহ বিভিন্ন অঞ্চলের দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনের নিরীহ মানুষের হত্যা বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ফিলিস্তিনি জনগণের পাশে তার দলের অবস্থানের কথা। যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো, আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অবিলম্বে ফিলিস্তিনে হত্যা বন্ধের দাবি জানান তারা। আমরা আরো বিশ্বের নিশ্চুপতা দেখছি, আমরা দেখছি যে যারা সভ্য সমাজ হিসেবে নিজেদেরকে দাবি করে সেই ইউরোপ কোনো কথা নেই। মানবাধিকারের প্রশ্নে সবাই সজাগ, অথচ আমরা ফিলিস্তিনির ব্যাপারে তাদের যে ভূমিকা, আমি ধিক্কার জানাই তাদেরকে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগ, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র শিবির। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 16 এপ্রিল থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন। একই সাথে ফজলে করিম চৌধুরীর করা জামিন আবেদন শুনানির জন্য আগামী 20 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এছাড়া এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশন 3 মাস সময় প্রার্থনা করলে তা মঞ্জুর করা হয়। এর আগে 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এবং তার স্ত্রীর বিরুদ্ধে 9 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 102 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক এসব তথ্য জানান। মাহমুদ হুমায়ুন অসঙ্গতিপূর্ণ
7,94,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন পূর্বক বুক দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত 13টি ব্যাংক হিসাবে 102 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পটুয়াখালীতে ওহাব মল্লিক নামে একজন ব্যক্তিকে হত্যার দায়ে 23 জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এনামুল করিম এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানায় 2016 সালের 20 মার্চ বাউফলের কালীশুরি ইউপি নির্বাচনের সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সোহেলের বাড়িতে হামলা চালায় আসামিরা। এতে তার বাবা ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।